নমস্কার, গুড মর্নিং। আমরা এর আগের দিন ধ্বনি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজ আমরা ধ্বনি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা বলেছিলাম ধ্বনির দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এবার এই যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনির কিছু শ্রেণীবিভাগ রয়েছে। কিভাবে বুঝবো সেই শ্রেণীবিভাগ? স্বরধ্বনির শ্রেণীবিভাগ প্রধানত 3 ভাগে ভাগ করা হয় বা 3 ভাগে আলোচনা করা হয়। একটা হচ্ছে গঠন অনুসারে, একটা উচ্চারণ কাল অনুসারে এবং উচ্চারণ স্থান অনুসারে। এবার গঠন অনুসারে এইটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়: মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি আর মিশ্র স্বরধ্বনি। উচ্চারণ কাল অনুসারে এই স্বরধ্বনিকেও আবার 3 ভাগে ভাগ করা হয়: হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর। আর উচ্চারণ স্থান অনুসারে একে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জিহ্বার ওঠানামা অনুসারে এবং আর একটা হচ্ছে জিহ্বার অগ্র পশ্চাৎ দিকের গতি অনুসারে। এবার জিহ্বার ওঠানামা অনুসারে এটাকে আবার 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, একটা উচ্চ মধ্য স্বরধ্বনি, একটা নিম্ন মধ্য স্বরধ্বনি এবং একটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আর জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুসারে একে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, একটা পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি। তো গঠন অনুসারে স্বরধ্বনিকে এই যে 4 ভাগে ভাগ করা হচ্ছে, এই 4টি ভাগের মধ্যে আমরা বললাম মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি আগেও আমরা কিছুটা আলোচনা করেছিলাম। যেসব স্বরধ্বনিকে কোনোভাবেই বিশ্লেষণ বা বিভাজন করা যায় না তাদের মৌলিক স্বরধ্বনি বলে। যেমন আমরা বলেছিলাম 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে: অ, আ, হস্যই, হস্যু, এ, ও, এ। এদের মধ্যে অ এবং এ এই স্বরধ্বনির স্বতন্ত্র কোনো চিহ্ন কিন্তু নেই। যৌগিক স্বরধ্বনি কি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটি ভিন্ন স্বরধ্বনির সমবায়ে যে স্বরধ্বনি গড়ে ওঠে তাদের যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ওই, ও, হস্যই, ও আর হস্য। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় তিনি বাংলা ভাষায় 25টি যৌগিক স্বরধ্বনির উল্লেখ করেছেন। এরপর আসি অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কি? হস্যই, হস্য, ও আর এ। এই 4টি স্বরধ্বনি শব্দের শেষে যুক্ত হলে তারা অর্ধরূপে উচ্চারিত হয়, তাই এদেরকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। অর্ধ স্বরধ্বনির দল গঠন করতে পারে না, তবে দল গঠনে সাহায্য করতে পারে। এবং শেষ হচ্ছে মিশ্র স্বরধ্বনি। মিশ্র স্বরধ্বনি হচ্ছে সংস্কৃত ভাষায় রি স্বরধ্বনিটি বাংলা ভাষায় স্বরবর্ণের স্থান পেলেও এর কোনো স্বতন্ত্র উচ্চারণ নেই, তাই রিকে আমরা র যুক্ত হস্যই রূপে উচ্চারণ করি, তাই রি হচ্ছে একটি মিশ্র স্বরধ্বনি। এবার আসি উচ্চারণ কাল অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় সেই বিশ্লেষণে। তো উচ্চারণ কাল অনুসারে স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করা যায়, আগেই বললাম। হর্ষ স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি, প্লুতস্বর। তো হর্ষ স্বরধ্বনি কি? যে সব স্বরধ্বনির উচ্চারণ করতে খুব কম সময় লাগে। হর্ষ মানে হচ্ছে অল্প বা স্বল্প। তো যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে খুব কম সময় লাগে তাদেরকে হর্ষ স্বরধ্বনি বলে, যেমন অ, হস্যই, হস্যু ইত্যাদি। দীর্ঘ স্বরধ্বনি, হর্ষ মানে যদি ছোট হয় বা স্বল্প হয়, তাহলে দীর্ঘ মানে বড় বা বেশি। তাহলে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে হর্ষ স্বরধ্বনির অপেক্ষা অধিক সময় লাগে তাদের বলা হয় দীর্ঘ স্বরধ্বনি, যেমন আ, দীর্ঘ ই, দীর্ঘ ইত্যাদি। প্লুতস্বর কি? প্লুত শব্দের অর্থ টেনে বা দীর্ঘ করে। তাহলে আহ্বানের সময়, সঙ্গীতের সময় বা রোদনের সময় আমরা সাধারণত স্বরধ্বনিটিকে কী করি? টেনে টেনে দীর্ঘ করে উচ্চারণ করি। স্বরধ্বনির সেই প্রলম্বিত রূপকেই বলা হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বরকে সাধারণত 3 মাত্রা হিসাবেই ধরা হয়। এরপর আসি উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনিকে কীভাবে শ্রেণীবিভাগ করছি। তো উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির প্রধানত 2 ভাবে আমরা শ্রেণীবিভাগ করে থাকি। একটা হচ্ছে জিহ্বার ওঠানামা অনুসারে এবং অন্যটি হচ্ছে জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুসারে। তো জিহ্বার ওঠানামা অনুসারে স্বরধ্বনিকে আমরা উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি এই 4 ভাগে ভাগ করে থাকি। উচ্চ স্বরধ্বনি হচ্ছে কি? যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার সবচেয়ে উপরে উঠে আসে
তাদেরকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। যেমন হস্যই, হস্য। এখানে কি হচ্ছে, এই যে জিহ্বা সবসময় মনে হচ্ছে কি যে সবচেয়ে উপরে উঠে যাচ্ছে, তাই এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। যদিও আমি ডায়াগ্রামের মাধ্যমে এটা বুঝিয়ে দেব। উচ্চ মধ্য স্বরধ্বনি কি, যে সব স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বা উচ্চ স্বরধ্বনির উচ্চারণের সময় মুখবিবরের যে অবস্থান থাকে তার চেয়ে সামান্য একটু নিচে নেমে আসে, তাদেরকে বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। যেমন এ, ও। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে হস্যই, হস্য উচ্চারণ করতে আমাদের জিহ্বা যতটা উপরে উঠে যাচ্ছে, যখন আমরা এ, ও উচ্চারণ করছি তখন অপেক্ষাকৃত নিচে নামছে, তাই এটা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপর আসবো নিম্ন মধ্য স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখবিবরের সবচেয়ে নিচে অবস্থান থেকে সামান্য একটু উঠে আসে, অর্থাৎ যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে যাওয়ার সময় আমরা দেখছি যে আমাদের মুখবিবরের মধ্যে জিহ্বা সবচেয়ে নিচের অংশে না থেকে তার থেকে একটু উপরে থাকছে, তাদেরকে বলা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। যেমন অ, এ, এইগুলো যখন আমরা উচ্চারণ করছি ভালো করে লক্ষ্য করে দেখব, হস্যই হস্য উচ্চারণ করার সময় যতটা উঠছিল, এ, ও করার সময় কিছুটা নামলো, তারপর দেখো অ, এ উচ্চারণ করার সময় যেন জিহ্বাটা আরও একটু নেমে গেল। তো এইটাই হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এবং শেষ হচ্ছে নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি কোনগুলো, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখবিবরের সবচেয়ে নিচে অবস্থান করে তাকেই নিম্ন স্বরধ্বনি বলে। নিম্ন স্বরধ্বনি একটিই আছে, সেটা হচ্ছে আ। যখন আমরা আ উচ্চারণ করছি আমাদের কোনো স্ট্রেস লাগছে না, জিভ একদম নিচের দিকে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। এই আকে কিন্তু আবার কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা হয়। এবার জিহ্বার অগ্রপশ্চাৎ গতি অনুসারে স্বরধ্বনির কয়েকটা ভাগ দেখা যায়। সেগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কি, যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের সামনের দিকে এগিয়ে আসে তাদেরকে সম্মুখ স্বরধ্বনি বলে। সম্মুখ মানে সামনে, তাহলে জিভ যখন সামনে এগিয়ে আসছে তখন সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এটা হচ্ছে হস্যই, এ এবং এ। পশ্চাৎ স্বরধ্বনি কি, যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা মুখবিবরের পিছন দিকে সরে যায়, পশ্চাৎ মানে পিছনে, তাহলে জিহ্বা যখন পিছনের দিকে সরে আসে তখন সেটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। যেমন হস্য, ও এবং অ। কেন্দ্রীয় স্বরধ্বনি, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনে ও পিছনে অগ্রসর না হয়ে মুখবিবরের মাঝামাঝি স্থানে অবস্থান করে তাকেই কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। যেমন আ। এবার আমি এগুলো একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোকে বুঝে নাও এবং আমি নোটসগুলোও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশটও নিতে পারো বা তোমরা নোট ডাউন করেও নিতে পারো। থ্যাংক ইউ।